আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে অগ্রিম ভোট দিচ্ছেন রেকর্ড সংখ্যক ভোটার। জরিপ সংস্থাগুলোর পূর্বাভাসে ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের ইঙ্গিত। শেষ মুহূর্তের প্রচারণায় জেনজি প্রজন্মের নতুন ভোটারদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত রয়েছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস। জো বাইডেনের করা বেফাঁস মন্তব্যের প্রতিক্রিয়ায় আবর্জনা কর্মীর পোশাকে উইসকনসিনের জনসভায় বক্তব্য রাখলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আমন্ত্রণ নবযুগ বুলেটিনে, সঙ্গে আছি আমি শামসুন নাহার নিমি। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার নিউ ইয়র্কে দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এবং আমরা সর্বোচ্চ পেমেন্টও করে থাকি। আমাদের স্বাস্থ্যসেবা পেতে হলে আজই যোগাযোগ করুন ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের সাথে। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নির্ধারণে অক্টোবরের 31 তারিখ সকাল পর্যন্ত অগ্রিম ভোট দিয়েছেন প্রায় 6 কোটি ভোটার। এবার ডেমোক্রেটদের পাশাপাশি রিপাবলিকান ভোটারদের মাঝেও অগ্রিম ভোট দেওয়ার বেশ উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। শীর্ষস্থানীয় জরিপ সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকার ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট যুদ্ধটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নবযুগ ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। আমেরিকার ভোটাররা এবারের প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্ব বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন বলা যায়। তাই এবার ভোটারদের মাঝে অগ্রিম ভোটদানে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে সব মিলিয়ে ভোট দিয়েছিলেন 155 মিলিয়নের বেশি ভোটার, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ ছিল। বিশেষজ্ঞরা বলছেন এবার ভোটার অংশগ্রহণের হার গত প্রেসিডেন্ট নির্বাচনকেও ছাড়িয়ে যেতে পারে। বিভিন্ন নির্বাচনে অগ্রিম ভোট দেওয়ার ক্ষেত্রে সাধারণত ডেমোক্র্যাটদের মাঝেই বেশি উৎসাহ দেখা যায়। এবার অবশ্য রিপাবলিকান পার্টির ভোটাররাও প্রায় সমান তালেই অগ্রিম ভোট দিচ্ছেন। অক্টোবর মাস শেষে মোট অগ্রিম ভোটের শতকরা 41% এসেছে ডেমোক্রেটিক পার্টির সমর্থক হিসেবে নিবন্ধিত ভোটারদের কাছ থেকে, আর রিপাবলিকান পার্টির সমর্থক হিসেবে নিবন্ধিত ভোটাররা দিয়েছেন শতকরা 40% ভোট। অগ্রিম ভোট দেয়ায় এবার নারী ভোটারদের মাঝে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। মোট ভোটের শতকরা 54% এসেছে নারী ভোটারদের কাছ থেকে, বাকি 44% ভোট দিয়েছেন পুরুষ ভোটাররা। বয়সের হিসেবে অগ্রিম ভোট দেয়ায় এগিয়ে আছেন 65 বছর বা তার বেশি বয়সী ভোটাররা। অক্টোবর মাসের শেষ পর্যন্ত জমা হওয়া ব্যালটের শতকরা 44%ই এসেছে তাদের কাছ থেকে। শতকরা 27% ভোট দিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন 50 থেকে 64 বছর বয়সী ভোটাররা। এর বিপরীতে 18 থেকে 29 বছর বয়সী ভোটারদের কাছ থেকে এসেছে শতকরা মাত্র 8% ভোট। অর্থাৎ ভোটার অংশগ্রহণ বাড়লেও তরুণ প্রজন্মের নতুন ভোটাররা অগ্রিম ভোট দেয়ায় খুব একটা আগ্রহী হচ্ছে না। শীর্ষস্থানীয় জরিপ সংস্থা 538-এর হিসেবে অক্টোবর মাসের শেষ দিন ডোনাল্ড ট্রাম্পের তুলনায় ভোটার সমর্থনে 1.3 পয়েন্ট এগিয়ে ছিলেন কামালা হ্যারিস। কিন্তু শতকরা 5%-এর বেশি ভোটার এখনও মনস্থির করতে পারেননি। নির্বাচনের শেষ পর্যন্ত কোন প্রার্থী বিজয়ী হবেন তা নির্ধারণে এই ভোটারদের সমর্থনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন এই 7টি স্টেটে ভোটের ফলাফলই নির্বাচনের চূড়ান্ত জয় পরাজয় নির্ধারণ করতে যাচ্ছে। এর মধ্যে অ্যারিজোনা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেনিয়ায় জনমত জরিপে এগিয়ে আছেন ট্রাম্প। মিশিগান ও উইসকনসিনে এগিয়ে আছেন হ্যারিস, আর নেভাডায় দুই প্রার্থীকেই সমপরিমাণ ভোটার সমর্থন করেছেন। ওয়াহিদুর রহমান, নবযুগ নিউজ ডেস্ক। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে যাওয়া জেনজি প্রজন্মের নতুন ভোটারদের অভিনন্দন জানিয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। এই নির্বাচনে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোর মধ্যে অন্যতম উইসকনসিনের ম্যাডিসন শহরে আয়োজিত এক জনসভায় এই অভিনন্দন জানান তিনি। জনসভায় দেশের অর্থনীতি এবং নারীদের গর্ভপাতের অধিকার নিয়েও কথা বলেন হ্যারিস। বিস্তারিত নবযুগ ডেস্ক রিপোর্টে।
অক্টোবরের ৩০ তারিখ রাতে ম্যাডিসনের আলায়ান্টা এনার্জি সেন্টারে এক জনসভায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। নির্বাচনের মাত্র ৬ দিন আগে আয়োজিত এই জনসভায় নতুন ভোটারদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। বক্তব্যে হ্যারিস বলেন, দেশের ইতিহাসে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন খুব কমই হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি প্রথম দিন থেকেই নিজের শত্রুদের ঘায়েল করা শুরু করবেন বলে জানিয়েছেন হ্যারিস। ম্যাডিসনের জনসভায় এবারে নির্বাচনে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। প্রথমেই অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় হ্রাস করা তার অগ্রাধিকারের শীর্ষে রয়েছে। নির্বাচিত হলে তিনি মধ্যবিত্ত শ্রেণীর জন্য ট্যাক্স ছাড়ের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন হ্যারিস। দেশের ১০০ মিলিয়নের বেশি মানুষ তার ওই ট্যাক্স ছাড়ের সুফল ভোগ করতে পারবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও নিত্যপণ্যের মূল্য বাড়ানোর বিরুদ্ধে ইতিহাসে প্রথম ফেডারেল নিষেধাজ্ঞা কার্যকর করার ঘোষণাও দিয়েছেন কামালা হ্যারিস। উইসকনসিনের এই জনসভায় ভাইস প্রেসিডেন্টের দেয়া বক্তব্যে দ্বিতীয় যে বিষয়টি গুরুত্ব পেয়েছে তা ছিল নারীদের গর্ভপাতের অধিকার। এ প্রসঙ্গে হ্যারিস বলেন, কোনো নারী গর্ভপাত করাতে পারবে কিনা সেই বিষয়ে সরকারের কিছু ঠিক করে দেয়া উচিত হবে না। প্রেসিডেন্ট হিসেবে নারীদের প্রজনন স্বাধীনতা পুনরুদ্ধারে কাজ করবেন বলেও জানিয়েছেন কামালা হ্যারিস। I am not looking to score political points. I am looking to make progress. And I pledge. কামালা হ্যারিস তার বক্তব্যে আরও বলেন, ম্যাডিসনে ফিরে আসতে পেরে তার ভালো লাগছে, কারণ বাবা মায়ের চাকরির সুবাদে শৈশবের উল্লেখযোগ্য একটি অংশ তিনি ম্যাডিসন শহরে কাটিয়েছেন। ওই সময় কামালা হ্যারিসের বাবা মা দুজনেই ইউনিভার্সিটি অব উইসকনসিন ম্যাডিসনে শিক্ষকতা করতেন। কামালা হ্যারিসের এই বক্তব্যের আগে রেমি ওলফ, দ্য ন্যাশনালের ম্যাট বার্নিঙ্গার এবং অ্যারন ডেসনার, গ্রেসি আব্রামাস এবং ম্যামফোর্ড অ্যান্ড সন্সের মতো জনপ্রিয় সঙ্গীত তারকারা মঞ্চে পারফর্ম করেন। জেনজি প্রজন্মের নতুন ভোটারদের আকৃষ্ট করতে এই র্যালি ও কনসার্টের আয়োজন করা হয়েছিল। আনিকা আশরাফি, নবযুগ নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট জো বাইডেনের বেফাঁস মন্তব্যের প্রতিক্রিয়ায় আবর্জনা সরানোর ট্রাকে বসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চলতি প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাওয়া সুইং স্টেট উইসকনসিনে অক্টোবরের ৩০ তারিখ এই কাজ করেন তিনি। এ সময় সাবেক প্রেসিডেন্টের পরনে ছিল আবর্জনা কর্মীদের ব্যবহৃত উজ্জ্বল কমলা ও হলুদ রঙের একটি সেফটি ভেস্ট। বিস্তারিত নবযুগ ডেস্ক রিপোর্টে। Madison Square Garden, how we feeling, huh? সম্প্রতি নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের জনসভায় এক কমেডিয়ান পুয়ের্টো রিকোকে ভাসমান আবর্জনার দ্বীপ হিসেবে বর্ণনা করেন, যার প্রতিক্রিয়ায় বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। There's literally a floating island of garbage in the middle of the ocean right now. Yeah. I think it's called Puerto Rico. সমালোচনা করেন প্রেসিডেন্ট জো বাইডেনও, কিন্তু অক্টোবরের ২৯ তারিখ রাতে এক ভিডিও কলে ওই সমালোচনা করতে গিয়ে একটি অস্পষ্ট মন্তব্য করেন তিনি, যা শুনে মনে হতে পারে বাইডেন বুঝিয়ে ট্রাম্পকে সমর্থনকারীদের আবর্জনা হিসেবে চিহ্নিত করেছেন। They're good, decent, honorable people. The only garbage I see floating out there is his supporters. প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্যটির উদ্দেশ্য যাই হোক না কেন, রিপাবলিকান পার্টির নেতৃত্ব স্থানীয় নিজ দলের সদস্যদের জো বাইডেন এবং কামালা হ্যারিসের বিরুদ্ধে খেপিয়ে তোলার এই সুযোগ লুফে নিয়েছেন। যথারীতি এই প্রচার অভিযানের পুরো ভাগে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অক্টোবরের ৩০ তারিখ উইসকনসিনের গ্রিন বে এলাকায় এক জনসভায় যোগ দেবার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তবে তার আগে আবর্জনা কর্মীদের ব্যবহৃত উজ্জ্বল কমলা এবং হলুদ রঙের একটি সেফটি ভেস্ট পরেন ট্রাম্প। তারপর নিজের নাম খচিত একটি আবর্জনা সরানোর ট্রাকে উঠে বসেন তিনি। সেখানে বসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিপাবলিকান এই প্রার্থী। আবর্জনা ট্রাকের যাত্রী আসন থেকে ট্রাম্প বলেন, বাইডেনের মন্তব্যটি সম্ভবত কামালা হ্যারিসের মাথা থেকে বেরিয়েছে। বাইডেন ও হ্যারিসের বিরুদ্ধে বারবার বিষোদ্গারের ফাঁকে ট্রাম্প জানিয়েছেন, তার মতে অভ্যন্তরীণ শত্রুদের মোকাবেলায় সামরিক বাহিনীকে ব্যবহারের প্রয়োজন পড়ে না। সম্প্রতি তার দেশের ভেতর সামরিক বাহিনী ব্যবহারের ওই প্রস্তাবে নিন্দার ঝড় উঠেছিল।
এ সময় নির্বাচনের ফলাফল মেনে নেয়ার বিষয়ে করা এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, কোথাও কোনো কারচুপির প্রমাণ পাওয়া না গেলে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তা তিনি মেনে নেবেন। প্রশ্নোত্তর শেষে গ্রিন বের জনসভাতেও আবর্জনা কর্মীদের সেফটি ভেস্ট পরেই বক্তব্য রাখেন সাবেকের প্রেসিডেন্ট। এই বক্তব্যে ট্রাম্প বলেন, নারীরা পছন্দ করুক বা না করুক, নির্বাচিত হলে তিনি দেশের নারীদের রক্ষায় কাজ করবেন। আনিকা আশরাফি, নবযুগ নিউজ ডেস্ক। নিউ ইয়র্কে প্রাইভেট অকশনের বাড়ি, পাবলিক অকশনের বাড়ি, ব্যাংক মালিকানা বাড়ি, শর্ট সেল REO প্রপার্টির জন্য আজই যোগাযোগ করুন। রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, CEO, ইস্টার্ন ইনভেস্টমেন্ট। ফোন 5164513748। নিউ ইয়র্ক সিটিতে ক্রসওয়াক বা ট্রাফিক সিগন্যাল ছাড়াই রাস্তা পার হবার বিষয়টিকে বৈধতা দেওয়া হয়েছে। যে ওয়াকিং হিসেবে পরিচিত এই কাজটি এতদিন নিউ ইয়র্ক শহরে বেআইনি ছিল। যে ওয়াকিং বৈধ করার প্রস্তাবটি সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের অনুমোদন লাভ করেছিল। পরবর্তী 30 দিনে সিটি মেয়র এরিক অ্যাডামস ওই প্রস্তাবে স্বাক্ষরও করেননি, আবার প্রস্তাবটির বিরুদ্ধে কোনো ভেটও দেননি। ফলে সিটি কাউন্সিলে অনুমোদন পাওয়া প্রস্তাবটি অক্টোবর মাসের শেষ উইকেন্ডের পর সক্রিয়ভাবে আইনে পরিণত হয়। 1958 সাল থেকে নিউ ইয়র্ক সিটিতে যে ওয়াকিং অবৈধ ছিল, যার শাস্তি হিসেবে সর্বোচ্চ $250 পর্যন্ত জরিমানা করা যেত। যে ওয়াকিং বৈধতা লাভ করায় স্বস্তি প্রকাশ করেছেন সিটি কাউন্সিলে প্রস্তাবটি উত্থাপনকারী সদস্য মার্সিডিজ নার্সিস। ব্রুকলিনের এই ডেমোক্রেট কাউন্সিলর গণমাধ্যমকে বলেন, এর ফলে পথচারীরা বর্ণ বৈষম্যের হাত থেকে মুক্তি পাবে। 2023 সালে নিউ ইয়র্ক সিটিতে যে ওয়াকিং এর জন্য জরিমানা করা পথচারীদের শতকরা 90% ছিল কৃষ্ণাঙ্গ বা লাতিন বংশোদ্ভূত। ইউএস মার্শালদের এক ভুল ব্যক্তিকে বন্দুকের মুখে আটক করার ভিডিওটি ইন্টারনেটে সমালোচনার ঝড় তুলেছে। অ্যারিজোনায় ওই ঘটনার 6 মাস পর ভিডিওটি প্রকাশ করা হলো। ভিডিওটিতে দেখা যায় একটি গাড়ির দরজা থেকে বৃদ্ধ এক নারীর দিকে আগ্নেয়াস্ত্র তাক করে রেখেছিল ইউএস মার্শাল বাহিনীর একাধিক সদস্য। 66 বছর বয়সী এই নারীর নাম পেনি ম্যাকার্থি। ঘটনার দিন নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন পেনি। এ সময় একটি মাইক্রোবাসে 6 জন সশস্ত্র ব্যক্তি এসে নিজেদের ইউএস মার্শাল হিসেবে পরিচয় দিয়ে বলেন পেনির আসল নাম ক্যারল অ্যান্ড রোজাক আর তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। উত্তরে পেনি বলেন এই অভিযোগ ঠিক না, কিন্তু পেনির কথা আমলে না নিয়ে উল্টো তার উপর ট্রেজার ব্যবহারের হুমকি দেয় ইউএস মার্শালরা। শেষ পর্যন্ত অবশ্য পেনিকে পুলিশ স্টেশনে নিয়ে যাবার পর নিজের ভুল বুঝতে পারেন তারা। ইউএস মার্শাল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আঙুলের ছাপ শনাক্তের সময় টেকনিক্যাল ত্রুটির কারণে এমনটা হয়েছে। 2025 সালে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন 4,79,000 টাকায় হজ সম্পূর্ণ করা যাবে। গত বছর সর্বনিম্ন হজ প্যাকেজটির জন্য 5,79,000 টাকা খরচ করতে হয়েছিল। অক্টোবরের 30 তারিখ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা AFM খালিদ হোসেন সচিবালয়ে নিজ কার্যালয়ে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে এই তথ্য জানান। বিস্তারিত নবযুগ ডেস্ক রিপোর্টে। অক্টোবরের 30 তারিখ বাংলাদেশ সময় দুপুরে পবিত্র হজ সংক্রান্ত নির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা AFM খালিদ হোসেন। এ সময় আগামী বছর পবিত্র হজ পালনে নির্ধারিত প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত জানান তিনি। সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য 2টি প্যাকেজ রয়েছে। এর মধ্যে সাধারণ হজ প্যাকেজ 1-এর জন্য খরচ ধরা হয়েছে 4,78,242 টাকা, যা চলতি বছরের চেয়ে 1,09,145 টাকা কম। আর প্যাকেজ 2-এর জন্য খরচ ধরা হয়েছে 5,75,680 টাকা, যা চলতি বছরের চেয়ে 11,707 টাকা কম। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে এবার খরচ ধরা হয়েছে 4,83,156 টাকা, যা চলতি বছরের চেয়ে 1,06,644 টাকা কম। আগামী বছর পবিত্র হজে যাওয়ার খরচ কমার পেছনে একাধিক কারণের কথা জানান ধর্ম উপদেষ্টা। এর মধ্যে বিমান ভাড়া বাবদ প্রায় 27,000 টাকা কমানো হয়েছে বলে জানান তিনি। তাছাড়া পবিত্র মক্কায় হারাম শরীফের বহির্চত্বর থেকে 1.5 কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হলে খরচ বেড়ে যায়। আগামী বছরের জন্য মক্কায় হারাম শরীফের বহির্চত্বর থেকে 3 কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
এর ফলেও প্যাকেজের খরচ কমেছে বলে জানান ধর্ম উপদেষ্টা। হজের প্যাকেজ নির্ধারণের ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের সচিব হামিদ জমাদ্দার জানান, পবিত্র হজে যাওয়ার জন্য এখন পর্যন্ত প্রাক নিবন্ধন করেছেন ৭৫,৫৩৩ জন, আর নিবন্ধন করেছেন ৯,২৬৯ জন। নভেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত নিবন্ধন করা যাবে। এবার বাংলাদেশ থেকে পবিত্র হজে যেতে পারবেন ১,২৭,১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০,০০০ জনকে নিয়ে যাবার পরিকল্পনা আছে। বাকিদের যেতে হবে বেসরকারি ব্যবস্থাপনায়। ওয়াহিদুর রহমান, নবযুগ নিউজ ডেস্ক। মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে উইকিপিডিয়ার বিরুদ্ধে প্রায় $২.৫ লাখ ক্ষতিপূরণ মামলা করেছে ANI নামে পরিচিত ভারতের বৃহত্তম সংবাদ প্রতিষ্ঠান এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল। ইন্টারনেটে ফ্রি এনসাইক্লোপিডিয়া হিসেবে সুপরিচিত এই ওয়েবসাইট পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে সম্প্রতি দিল্লির হাইকোর্টে এই মামলা করা হয়। মামলার অভিযোগে বলা হয়, উইকিপিডিয়ার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল শীর্ষক পেজে সংবাদ প্রতিষ্ঠানটিকে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রোপাগান্ডা প্রচারকারী গণমাধ্যম হিসেবে বর্ণনা করা হয়েছে। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে অভিযোগ নামায় উইকিপিডিয়াকে পেজটির অবিলম্বে সংশোধনের আবেদন জানিয়েছে ANI। জবাবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, উইকিপিডিয়ার পেজগুলোর সম্পাদনা স্বেচ্ছাসেবকরা করে থাকেন। এর উপর উইকিমিডিয়া ফাউন্ডেশনের কোনো নিয়ন্ত্রণ নেই। নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। অক্টোবরের ৩০ তারিখ রাতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ নারী ফুটবল দল নেপালকে ২-১ গোলে হারিয়ে তাদের শিরোপা ধরে রাখে। খেলার প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ গোলে পরিণত করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ, যার ধারাবাহিকতায় খেলার ৫২ মিনিটে সাফল্যের দেখা পায় কোচ পিটার বাটলের শিষ্যরা। ক্যাপ্টেন সাবিনা খাতুনের বাড়ানো বল প্রতিপক্ষের রক্ষণ ভাগের খেলোয়াড়রা ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই সুযোগ নেন মনিকা চাকমা। ডান প্রান্ত থেকে গোলরক্ষক অ্যাঞ্জেলিকা ফাঁকি দিয়ে নেপালের জালে বল জড়ান তিনি। এর ৪ মিনিট পরেই অবশ্য আমিশার গোলে সমতা ফেরায় স্বাগতিক দল। শেষ পর্যন্ত খেলার ৮১ মিনিটে বা প্রান্তের টর্চ লাইট থেকে মাপা এক শটে নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন ঋতুপর্ণা চাকমা। ২০২২ সালে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। শেষ করব নবযুগ বুলেটিন। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে অগ্রিম ভোট দিচ্ছেন রেকর্ড সংখ্যক ভোটার। জরিপ সংস্থাগুলোর পূর্বাভাসে ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের ইঙ্গিত। শেষ মুহূর্তের প্রচারণায় জেনজি প্রজন্মের নতুন ভোটারদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত রয়েছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস। জো বাইডেনের করা বেফাঁস মন্তব্যের প্রতিক্রিয়ায় আবর্জনা কর্মীর পোশাকে উইসকনসিনের জনসভায় বক্তব্য রাখলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিয়মিত নবযুগ বুলেটিন দেখতে লগ ইন করুন www.নবযুগুsa.com। আপনারা ইউটিউবে নবযুগ টিভি এবং নবযুগ.tv-তে গিয়েও দেখতে পারেন নবযুগ বুলেটিন। কিন্তু সবার আগে আমাদের পেজ এবং ইউটিউবে লাইক দিতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।